তোমরা যারা ফিজিক্স অলিম্পিয়াডে ডি ক্যাটাগরির অধীনে অংশগ্রহণ করবা তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই ছোট রেকর্ডিংটার পেছনে উদ্দেশ্য হচ্ছে তোমাদের যে স্যাম্পল কোয়েশ্চেন আমাদের ওয়েবসাইটে ফিজিক্স অলিম্পিয়াডের ওয়েবসাইটে দেওয়া আছে সেটার সাথে আমাদের যে সিলেবাস তার কি সাযুজ্য রয়েছে, কোন কোন সেকশনের সাথে কি কি সম্পর্ক রয়েছে সেটা সম্বন্ধে একটু আলোকপাত করার জন্য। তো এখানে একটু প্রথমে যে জিনিসটা বলে রাখা দরকার সেটা হচ্ছে ফিজিক্স অলিম্পিয়াডের ডি ক্যাটাগরির যে সিলেবাস সেটা এক্স্যাক্টলি I4 যে ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড I4 সেটা যে সিলেবাস সেটাই। কারণ তোমরা এই অলিম্পিয়াডের যে যাত্রার একদম শেষ পর্যায়ে চলে এসছো এবং আমাদের ধারণা হচ্ছে তোমাদের এটা আহ, যেটা বেশিরভাগ ছেলেপুলের হয় যে আমরা সবাই সাধারণত মনে করে থাকি আমরা স্কুলে যে বই খাতায় যা কিছু পড়ি সেটাই বুঝি আন্তর্জাতিক পর্যায়ে পরীক্ষিত হয়ে থাকে, কিন্তু আসলে সেটা না। এই জন্য আমরা যেমন যারা ডি ক্যাটাগরিতে আছে তাদের জন্য I4 সিলেবাসটা দিয়েই আমরা পরীক্ষাটা নেওয়ার চেষ্টা করি। তো আমার মনে হয় উইদাউট ফার্দার অ্যাডু লেটস গো টু দ্য স্যাম্পল কোয়েশ্চেন। এবং স্যাম্পল কোয়েশ্চেনের সাথে আমরা কোয়েশ্চেন যেটা আছে সেই কোয়েশ্চেনের সাথে এই সিলেবাসের কোন সেকশনের থেকে এই প্রশ্নটা এসছে সেটা একটু আলোকপাত করবো। তো আমাদের খুব বেশিক্ষণ সময় নেব না, এটা 20টা করে যেহেতু কোয়েশ্চেন আছে তাহলে 20টা সেকশনের সাথে এর সম্পর্ক থাকবে। তাহলে প্রথমটা দিয়ে শুরু করি। প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের সময় উত্থাপিত ভরের বস্তুর স্থিতিশক্তি বৃদ্ধি কতটুকু। এখন এটা খুব সাধারণ ব্যাপার। আমরা যখন সাধারণত আমরা যখন এটা করে থাকি, যারা আমরা ফ্ল্যাট আর্থে বিশ্বাসী তারা তখন বলবো পোটেনশিয়াল এনার্জি হচ্ছে mgh, কিন্তু অ্যাকচুয়ালি তা না। আমরা এখানে যেটা করছি যে পৃথিবী যেহেতু গোলাকার এবং এর পোটেনশিয়াল এনার্জি, আমাদের এখানে পোটেনশিয়াল এনার্জির যে কনসেপ্টটা রাখতে হবে সেটা হচ্ছে আমরা চলতি ভাষায় যেভাবে বলি gmm/r। হ্যাঁ, তো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে পোটেনশিয়াল পরিবর্তন, যেটা পরিবর্তনের উত্তর আসার কথা সেটা উত্তরটা হচ্ছে গিয়ে এ। কারণ কোন সেকশন, আমি প্রত্যেকটা উত্তর নিয়ে আমি আলাপ করবো না, আমি শুধুমাত্র সেকশন নাম্বারটা বলে এরপর আমরা দ্রুত যাওয়া শুরু করব, কারণ তোমাদের হয়তো ধৈর্য অতটা থাকবে না, আমার নিজেরও ধৈর্য থাকবে না, সত্যি কথা বলতে দ্বিধা নেই। সো এটা হচ্ছে সেকশন 2.2.4, যেটা হচ্ছে সেলেস্টিয়াল মেকানিক্স। সেলেস্টিয়াল মেকানিক্সের ভেতর যদি তাকাও তোমরা দেখবা হচ্ছে এখানে আছে ল অফ গ্র্যাভিটি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, এক্স্যাক্টলি এই যে জিনিসটা আমরা এখানে জিজ্ঞেস করছি দীপ্ত। তো এখন যেটা সমস্যা হয় যে সাধারণত আমরা যে টপিকগুলো যেভাবে আমাদের এইচএসসির বইয়ে বা এ লেভেলের বইয়ে সাজানো থাকে I4 সিলেবাস কিন্তু তার থেকে ডিফারেন্ট। এবং এই সিলেবাসটা কিন্তু শুধুমাত্র যে তত্ত্বীয় পদার্থ, তত্ত্বীয় পরীক্ষা তার জন্য না, এটা পুরো সিলেবাস, অর্থাৎ তোমার কি কি পরিমাণ ম্যাথ জানতে হবে, কি কি এক্সপেরিমেন্টাল ব্যাকগ্রাউন্ড তোমার থাকে, পুরোটাই খুঁটিনাটি হিসেবে দেওয়া আছে। এবং এটা তোমার বলবে এই সিলেবাসটা কোত্থেকে এসছে, দ্য আনসার হচ্ছে এটা গত 10 বছরের যে I4 যে কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনগুলোর ভেতর থেকেই আমরা দেখি যেগুলো রিকারেন্ট হচ্ছে এগুলো সমস্ত কিছু একসাথে একত্রিত করে এই সিলেবাসটা লেখা হয়েছে। এবং সাধারণত প্রত্যেক 5 বছর পর পর আমাদের যখন এই ইন্টারন্যাশনাল বোর্ড মিটিং হয় সেখানে সিলেবাসটা আবার পুনরায় পর্যালোচনা করা হয়, করে তারপর আমরা এটা আবার করি। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে দ্বিতীয় কোশ্চেনে আসি। দ্বিতীয় কোশ্চেনে যদি তাকাও এখানে দেখবে এখানে লেখা আছে তাপগতীয় প্রক্রিয়া মানে থার্মোডাইনামিক সিস্টেমে এক মোল আদর্শ গ্যাসকে পিভি চিত্রে একটা প্রক্রিয়া দেওয়া হয়, আমি পুরোটা পড়লাম না। এখন এখানে যে গ্রাফটা দেওয়া আছে সেটা কিন্তু তোমরা সাধারণত যেভাবে জানো যে ওকে আমরা আইসোথার্মাল সমষ্ণ বা অ্যাডিয়াবেটিক রুদ্ধতাপীয় এরকম 4টা টাইপের প্রসেস আছে। এখানে যে প্রসেস সেটা কোনোটাই না। এখানে গ্রাফটা দেওয়া আছে দেখো, যদি PV⁻½ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা কিভাবে সলভ করতে হবে। তুমি জানো যে এটা আদর্শ গ্যাস, তাহলে এটা PV/T এটা একটা কনস্ট্যান্ট হবে। এবং পি আর ভি এর সম্পর্ক এটা তুমি বইয়ে যেতে সাধারণত 3টা পড়ো, বয়েলসের সূত্র, চার্লসের সূত্র, এবং হচ্ছে আরেকটা বোধহয় হচ্ছে এটার নাম আমার জানা নাই, কিন্তু ভি ইজ প্রপোর্শনাল টু টি। হ্যাঁ, ওটা বোধহয় গেলুসাকের সূত্র এই জাতীয় কিছু একটা বলে, নাম ইম্পর্টেন্ট না। এটা কোনোটার ভেতরে পাওয়া যায় না, এটা তার ভিতরে বাইরে। তুমি এই সমীকরণে PV হাফ ইকুয়াল টু কনস্ট্যান্ট যদি বসাও তাহলে দেখবা V⁻½ ডিভাইডেড বাই T ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই সূত্র তুমি যদি এই গ্রাফের জন্য অ্যাপ্লাই করো তাহলে এটার উত্তরটা ইমিডিয়েটলি পেয়ে যাবে। অতএব এখানে একটা জিনিস খেয়াল করো, যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে এই যে তুমি ঠিক ক্লাসে যা পড়েছো সেখান থেকে বই থেকে তুলে আবার সেটা কিন্তু দেওয়া হচ্ছে না, এখানে একটুখানি চিন্তা ভাবনা করতে হচ্ছে। হ্যাঁ, তো স্বাভাবিক তোমরা এখন এই অলিম্পিয়াডের যে হাই স্কুল লেভেলের ছাত্র, তোমরা একটু শেষ পর্যায়ে চলে এসছো, অতএব তোমাদের প্রতি আমাদের এক্সপেকটেশনও বেশি থাকবে। তো এই জন্য কোয়েশ্চেনটি একটু স্লাইটলি চ্যালেঞ্জিং হতে হয়, কিন্তু এর মানে না যে সব কোয়েশ্চেনগুলোই এইরকম হবে। ঠিক আছে, সো তোমাকে জাস্ট একটু মাথা খাটতে হবে এবং খাটলে তুমি এটা ইমিডিয়েটলি পাবা।
সো এটা কোন সেকশনের সাথে সিলেবাসের সম্পর্কযুক্ত? এটা হচ্ছে 2.7.1, আমি পড়ছি। সো 2.7.1 হচ্ছে গিয়ে ক্লাসিক্যাল থার্মোডায়নামিক্স, ঠিক আছে। এর ভিতর টেম্পারেচার স্কেল, ইন্টারনাল এনার্জি কাকে বলে, ওয়ার্ক এন্ড হিট, হ্যাঁ, কিনেটিক থিওরি অফ গ্যাসেস, এগুলো পুরোটা কভার করবে, ঠিক আছে। সো আইসোথার্মাল, আইসোবারিক, আইসোকোরিক এবং অ্যাডিয়াবেটিক, এই চারটা প্রসেস আছে, কিন্তু এর বাইরেও আমরা কোনো কিছু তৈরি করতে পারি। সো এটা যেহেতু কি বলবো, এটা হচ্ছে আদর্শ গ্যাসের প্রসেস, তো এটা তুমি এইভাবে একটু আগে যেভাবে বলবো সেভাবে সলভ করতে পারো। সো এই সেকশন নাম্বার হচ্ছে 2.7.1। ঠিক আছে, পরবর্তী কোয়েশ্চেন। একটা ভেক্টর দেওয়া আছে বি, সেটা হচ্ছে আই হ্যাট প্লাস জে হ্যাট, হ্যাট মানে হচ্ছে গিয়ে ইউনিট ভেক্টর, তার উপর ভেক্টর এর লম্ব অভিক্ষেপ কি হবে। এখন এটা বাই দ্য মেথড অফ এলিমিনেশন তুমি এটা রাফলি বের করতে পারবা। তার মানে হচ্ছে এটা এইভাবেও পড়তে পারি যে লম্ব অভিক্ষেপ না পড়ে আমি যদি বলি হচ্ছে এর আহ, এর কতটুকু উপাংশ বি বরাবর আছে। তো তাহলে এখানে যদি তাকাও, বি এর কিন্তু আছে হচ্ছে আই প্লাস জে, আর এর ভেতর তার অতিরিক্ত যে পার্ট সেটা হচ্ছে কি আই প্লাস জে প্লাস কে হ্যাট। কে হ্যাট কিন্তু আই প্লাস জে এর ভেতর নেই। তো তাহলে এখানে উত্তরটা কি হবে, যে এ হ্যাট হচ্ছে, এ হ্যাটের ভেতরে বি আছে, তাহলে বি বরাবর এ, এর কতটুকু পার্ট আছে, তার আনসার হবে আই প্লাস জে। সব এখানে উত্তরটা হবে ডি। তো এখন তুমি বলবে এটা কোন সেকশন, এখন তো কত ভেক্টর লেখা নাই, কিন্তু হ্যাঁ ভেক্টর লেখা নাই, কিন্তু এটা কয়েকটা জিনিসের সমন্বয়। তোমরা যদি তাকাও, এটার দুইটা পার্ট আছে। একটা হচ্ছে দুইটা পার্ট মানে সিলেবাসের দুইটা পার্টের এটা মিলনের। সেটা হচ্ছে যেমন ডায়নামিক্স যখন আমরা পড়তে যাচ্ছি 2.2.3-তে, একটু খুঁটিয়ে পড়লে আমরা দেখবো হচ্ছে নিউটন সেকেন্ড ল ইন ভেক্টর ফর্ম। তার মানে তোমাকে ভেক্টর জানতে হবে, এটাই সিলেবাসের ভিতরে ক্লিয়ার। তোমাকে এখানে একেবারে দাগ দাগ দিয়ে এ প্লাস বি হোল স্কোয়ার হিসাবে লেখা নেই, কিন্তু তুমি যখন এটা পড়বা তখন তুমি দেখেছো ও আমাকে তো ভেক্টর জানতে হবে, তো এটা ভেক্টরের কোয়েশ্চেন। এবং শুধু তাই না, যদি আমি 4 নম্বর সেকশনে যাই পুরো সিলেবাসে, সেখানে দেওয়া আছে ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্সের ভেতর অনেক কিছু আছে, অ্যালজেব্রা আছে, ফাংশনস আছে, জিওমেট্রি আছে। তো এই পার্টটা কিন্তু জিওমেট্রির ভেতর পড়ে, যে কোন ভেক্টরের কতটুকু উপাংশ তার ভেতর আছে। তো এটা ওইভাবে চিন্তা করে সেকশন 4 এবং সেকশন 2.2.3 এর এই দুটোর অ্যামালগামেশন বা দুটোর সমন্বয়। ঠিক আছে, এর পরের পার্টে যাই, 4 নম্বর কোয়েশ্চেন। ইয়াং এর দ্বিচির পরীক্ষায় দ্বিচির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলো, তাহলে প্রতি একক দৈর্ঘ্যে উজ্জ্বল ডোরার সংখ্যা স্থির রাখতে চির থেকে পর্দার দূরত্ব কি পরিবর্তন করতে হবে। আনসার হচ্ছে তোমার, এটা আনসার হবে গিয়ে 2D। এবং এটার সেকশনটা এটা যেটার সাথে মিলবে সেটা হচ্ছে, এটা অবভিয়াসলি আলো যে ওয়েভ সেই প্রপার্টি এখানে ব্যবহার করা হয়েছে, এবং সেটা হচ্ছে সেকশন 2.4.3। কি সেটা? ইন্টারফিয়ারেন্স অ্যান্ড ডিফ্র্যাকশন, ব্যতিচার এবং উপরিপাতন। ইন্টারফারেন্সের বাংলা কি উপরিপাতন, আমার ঠিক অত, সুপারপজিশন একটা, যাই হোক ইন্টারফারেন্স আর ডিফ্রাকশন, এটা তার ভেতর পড়ে যাবে। এখানে যে সিলেবাস পড়ি, সুপারপজিশন অফ ওয়েভস, কোহিরেন্টস, বিটস, স্ট্যান্ডিং ওয়েভ, হয়গেন্স প্রিন্সিপাল, ঠিক আছে। কিন্তু এর শেষের দিকে এসে ডিফ্রাকশন ফ্রম 1 and 2 স্লিটস, তো এখানে এক্সপ্লিসিটলি লেখা আছে, অতএব এটা এই সেকশনের পার্ট। ঠিক আছে, এর পরের কোয়েশ্চেনে আসি, 5 নম্বর। একটি তার যেটা ডাব্লিউ লোড বহন করতে পারে, তাকে দুটো সমান অংশে কাটা হলো, উভয়ের যে কোনো অংশ বহন করতে পারে এমন সর্বাধিক লোড হলো কত। এখন এটা যদি এইভাবে চিন্তা করো, মনে করো লোড কিভাবে আইডেন্টিফাই, যে তার ম্যাক্সিমাম কত স্ট্রেস পার ইউনিট ক্রস সেকশনে, কতটুকু ম্যাক্সিমাম ফোর্স আমি দিতে পারবো, এটা হচ্ছে ফিক্সড কোয়ান্টিটি। আর তার তাকে যখন কাটছি তার ক্রস সেকশন তো চেঞ্জ হচ্ছে না, তাই না? তো যার ফলাফলে যখন লম্বাভাবে আমি টানছি একই ফোর্স তো সব জায়গায় কাজ হচ্ছে, অতএব লোডের পরিমাণ সব তারের জন্য একই। তো আগে যদি লোডের ম্যাক্সিমাম লোড ডাব্লিউ হয়ে থাকে, এখনও ডাব্লিউ হবে। খুব বেশি কোনো ক্যালকুলেশনের ব্যাপার নেই, এটা তোমার আন্ডারস্ট্যান্ডিং এর পার্ট। এবং এই যে হুকস ল বা এই টাইপের জিনিসগুলো, এটা সেকশনটা অ্যাকচুয়ালি ইজ আন্ডার স্ট্যাটিক্স। তুমি একটা জিনিস খেয়াল করো, তোমরা যেভাবে এইচএসসির বই বা এ লেভেলের বইয়ে যে সেকশন ভাবে নাম করে আসছো, সেটা কিন্তু এর সাথে এইভাবে লেখা নেই, এর পার্টটা লেখা আছে স্ট্যাটিক্সের আন্ডারে। তোমাকে জাস্ট সিম্পলি মাইক্রোস্কোপ শব্দটা ব্যবহার করবো না, একটা ম্যাগনিফাইং গ্লাস লাগিয়ে তারপর তোমাকে চেক করতে হবে এটা কোথায় আছে। তো সিলেবাস এখানে লেখা আছে হুকস ল, স্ট্রেস, স্ট্রেস, স্ট্রেইন অ্যান্ড ইয়াংস মডুলাস, এই জিনিসগুলো এর আন্ডারে চলে এসছে। ঠিক আছে, আমরা তাহলে সামনের দিকে আগাই। তারপর হচ্ছে এর 6 নম্বর কোয়েশ্চেনে একটা
বর্গক্ষেত্র দেওয়া আছে, তার চারটা কৌণিক বিন্দুতে চারটা সমান বিন্দু ভর রাখা আছে, যার প্রত্যেকটা মান এম। এবং তোমাকে বলা হচ্ছে জড়তার ভ্রামক মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করতে হবে থ্রু পয়েন্ট এ। তো এটার জন্য অ্যাকচুয়ালি যেটা ব্যবহার করতে হবে, তোমাকে জড়তার ভ্রামকের সংজ্ঞা জানতে হবে, এবং পাশাপাশি এখানে খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস আছে যেটাকে আমরা বলি প্যারালাল অ্যাক্সিস থিওরেম। অ্যান্ড প্যারালাল অ্যাক্সিস থিওরেম ছাড়াও তুমি এটা করতে পারো, কারণ প্যারালাল অ্যাক্সিস থিওরেম মানেই ওটা সংজ্ঞার উপরই পড়ে আসে। তো তুমি যদি সংজ্ঞাটা যদি জানো, এই প্রবলেমটা এক্স্যাক্টলি বের করতে পারবা। কি করতে হবে, ওই অ্যাক্সিসটা ড্র করে তার থেকে পারপেন্ডিকুলার দূরত্ব, সেই লেন্থ দূরত্বগুলোকে স্কোয়ার করবা প্রত্যেকটা ম্যাচের জন্য, এবং ম্যাচ দিয়ে গুণ করে এই যোগফলগুলোকে তুমি ক্যালকুলেট করবা। আনসার এখানে আসবে হচ্ছে ডি। এবং যদি সেকশন নাম্বার বলো, এটা কিনেম্যাটিক্স এর পার্টের ভেতর আসে, কারণ এখানে এই রোটেশন রোটেশন অবশ্যই জড়তার ভ্রামকের সাথে জড়িত, এইটার আন্ডারে পড়ে আছে। সো এখানে আলাদা করে লেখা নাই, কিন্তু এটার সাথে ওই পার্টে, যেমন মোশন অফ রিজিড বডি অ্যাজ এ রোটেশন অ্যারাউন্ড এ ইনস্ট্যান্টিনিয়াস সেন্টার অফ রোটেশন, এই শব্দটার থেকেই এখানে বোঝা যায় এটা জড়তার ভ্রামকের সাথে রিলেটেড। ঠিক আছে, তাহলে আমরা স্যাম্পল কোয়েশ্চেনের দ্বিতীয় পাতায় যাই। ঠিক আছে। সো 7 নম্বর কোয়েশ্চেন। 7 নম্বর কোয়েশ্চেনে কি আছে আমি পুরোটা পড়তে যাব না, কিন্তু এটা যদি তাকাও তাহলে এটা দেখবা যে এখানে এক্স আর ওয়াই দুটো তেজস্ক্রিয় পদার্থ দেওয়া আছে, এবং সেটা ডিকে করছে, তার এখানে অর্ধায়ু ইত্যাদি দেওয়া আছে। রেডিও অ্যাক্টিভের কোয়েশ্চেন, রেডিও অ্যাক্টিভিটির কোয়েশ্চেন, সেকশন নাম্বার দেওয়া আছে 2.6.2। দেখো এটা এইটাই হচ্ছে সমস্যাটা, তোমাকে খুঁটিয়ে না পড়লে তুমি খুঁজে পাবা না এটা কোথায়। সেকশনের নাম্বার কি, স্ট্রাকচার অফ ম্যাটার। স্ট্রাকচার অফ ম্যাটারের ভিতর কি আছে, এমিশন, অ্যাবজর্পশন স্পেকট্রা অফ হাইড্রোজেন অ্যাটম লাইক অ্যাটমস, ইত্যাদি ইত্যাদি। তারপর পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, আমি আরেকটু আগাই, ইলেকট্রন, নিউট্রিনোস, প্রোটনস, নিউট্রনস, ফোটনস। ঠিক আছে, অ্যাটমিক নিউক্লিয়াই, এনার্জি লেভেলস অফ নিউক্লিয়াই, আলফা, বিটা অ্যান্ড গামা ডিকেজ। তো এটা ওর ভেতরে পড়ে যায়, এই প্রসিডিউরের ভেতর পড়ে। তারপর শেষে আছে হাফ লাইফ অ্যান্ড এক্সপোনেনশিয়াল ডিকে, এগুলো সব এর ভেতরের পার্ট। সো সেকশন নাম্বার যদি এটা তুমি পাশাপাশি রাখো, সেটা হচ্ছে 2.6.2। ঠিক আছে, এর পরের কোয়েশ্চেন আসি। 8 নম্বর কোয়েশ্চেন, একটি প্রোটন ও একটি আলফা কণার ডি ব্রয়লি ওয়েভলেংথ তরঙ্গ দৈর্ঘ্য সমান। ঠিক আছে, তারা দুজনই নন রিলেটিভিস্টিক্যালি চলছে। এখানে লেখা আছে অআপেক্ষিকভাবে, মানে এটার ওই ব্যাখ্যা দেওয়া আছে আলোর বেগের তুলনায় ধীর গতিতে। ঠিক আছে, তা বেগের অনুপাত কত? তো এখানে তোমার যেটা দরকার সেটা হচ্ছে এনার্জি, আর তোমার দুধে যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য সমান, যে জিনিসটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে ডি ব্রগলি ওয়েভলেংথ, মোমেন্টাম আর ওয়েভলেংথ, এই দুটা একটা একটা ব্যস্তানুপাতিক। সো যেহেতু তাদের ওয়েভলেংথ সমান, তার মানে তার মোমেন্টামও সমান। তো তাহলে মোমেন্টাম যদি সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে তার বেগ হবে ম্যাসের ব্যস্তানুপাতিক, বিকজ এম ভি সমান সমান কনস্ট্যান্ট, ভি উড বি প্রপোর্শনাল টু 1/m। তাহলে এখন আমরা খুব ভালো করে জানি যে প্রোটন আর আলফা কণার ভরের রাফ ভাগ হচ্ছে 1:4। প্রোটন যদি ভাগ হয় 1, তাহলে আলফা কণার ভেতর থাকবে 4। সো এখানে উত্তরটা হবে সেই ক্ষেত্রে, যেহেতু ব্যস্তানুপাতিক 1/4, এটা উল্টে যাবে। সো 4/1, সো আনসার হচ্ছে বি। এবং কোন সেকশন, 2.6.1, কারণ তোমাকে এখানে যে জিনিসটা ব্যবহার করতে হচ্ছে সেটা হচ্ছে ডি ব্রগলি ওয়েভলেংথের কনসেপ্ট। এটা এইখানে ওইভাবে নাম দিয়ে লেখা নাই। সি, দিস ইজ দ্য ইন্টারেস্টিং থিং, এটাই হচ্ছে মজার জিনিস। আমরা সাধারণত শুধুমাত্র নাম দিয়ে কাজ করার চেষ্টা করি, কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে আমরা নাম সবসময় রাখি না, আমরা রাখি হচ্ছে জিনিসটা কি। এটা ফাইনম্যানের খুব একটা ইন্টারেস্টিং টক আছে, সেটা হচ্ছে জিরাফের, আমার ঠিক মনে নেই এক্স্যাক্টলি জিরাফ কি অন্য কিছু ছিল, জিরাফের কেউ একজন 23টা নাম জানে বিভিন্ন ভাষায়, তো সেটা কি জিরাফ সম্বন্ধে কিছু জানছে? দ্য আনসার ইজ নো। জিরাফের ব্যবহার কি, জিরাফ কেমন, কি জিনিস খায়, তো দেখতে কেমন, এটা যদি তুমি না জানো, জিরাফের নাম 23টা নাম জেনে কোনো তোমার কোনো লাভ নাই। সো অতএব এখানে ডি ব্রগলি ওয়েভলেংথ তুমি যদি খোঁজো তুমি পাবা না, কিন্তু এখানে লেখা আছে রিলেশন বিটুইন ফ্রিকোয়েন্সি এনার্জি বিটুইন দ্য ওয়েভ ভেক্টর অ্যান্ড মোমেন্টাম। এইটাই হচ্ছে এক্স্যাক্টলি ডি ব্রগলি ওয়েভ, এইভাবে লেখা আছে। সো এটা অ্যাকচুয়ালি এই সেকশনটা হচ্ছে 2.6.1। তারপরেরটা হচ্ছে গিয়ে 9 নম্বর। 9 নম্বরের বোরের পরমাণু মডেল তুমি যদি তাকাও, এটাও এক্স্যাক্টলি ওই কোয়ান্টাম ফিজিক্স সাবসেকশন আন্ডারে 2.6.2, কারণ এটা হচ্ছে হাইড্রোজেন লাইক অ্যাটমস এর স্ট্রাকচার সম্বন্ধে এখানে আলাপ আছে। তো এটা 2.6.1। এখানে অনেকগুলোই আছে যে কোয়েশ্চেনগুলো সিকুয়েন্সিয়ালি, এগুলো কোয়ান্টাম ফিজিক্স বা এর কাছাকাছি জিনিসপত্রের সাথে কানেক্টেড। তো আমি একটু দ্রুত যাই, আমরা অলরেডি অনেকক্ষণ ধরে কথা বলছি। কোয়েশ্চেন নাম্বার 10, এইটা হচ্ছে আদর্শ তাপ ইঞ্জিনের দক্ষতা দেওয়া আছে। এখন বলা হচ্ছে যদি আমি উৎস, সোর্স আর সিঙ্কের টেম্পারেচার বাড়াই, তোমার কার্নো সাইকেলের
ফর্মুলা আছে T1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1। কারণ সবগুলো যদি সমানভাবে স্কেল করা হয় প্রত্যেকটা ফ্যাক্টরের জন্য, কিন্তু তাহলে এক্স্যাক্টলি একই ফ্যাক্টর আসবে, তাহলে যে ক্ষেত্রে হচ্ছে রেশিওর কোনো পরিবর্তন হবে না। আনসার হচ্ছে বি। তো তোমাকে যেখানে জানতে হবে সে কার্নো সাইকেল, যেটা এখানে লেখা নাই, আদর্শ, যেহেতু আদর্শ তাপ ইঞ্জিন আমরা সবসময় কার্নো সাইকেলের কথা বলি, কার্নো সাইকেল কোথায় আছে? এটা সেকশন নাম্বার 2.7.1, উইচ ইজ ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স। এটা সিলেবাসের এই সেকশনের পার্ট। তারপরের পার্টটা ইজি ইজি, কারণ এটা হচ্ছে গিয়ে একটা ইন্ডাকটেন্স, একটা ক্যাপাসিটেন্স আর একটা এলসিআর সার্কিটের কথা বলা আছে। তাহলে এর ইম্পিডেন্স কত, কি, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন আছে, আমি ওর ভিতরে যাচ্ছি না। সেকশন নাম্বার খুব সহজ, কারণ এটা যেহেতু সার্কিট, সার্কিটের সেকশন একটা আলাদা করেই লেখা আছে, সেটা হচ্ছে 2.3.4। এর ভেতরে এলসি সার্কিট, আরসি সার্কিট, এলআরসি সার্কিট সব কিছু দেওয়া আছে। তোমরা যারা এই জায়গাটা স্টাডি করতে যাবা এটা একটু খুঁটিয়ে পড়বে, কারণ সাধারণত হয় এক্সপেরিমেন্ট নয় থিওরি, দুই জায়গাতেই কিন্তু এই সার্কিটের ব্যাপারটা খুব আসে। এটা কারণটা খুব সহজ, কারণ আমরা যখন যখন এক্সপেরিমেন্টাল এরা বিশেষ করে যারা ডিজাইন করতে যায়, সার্কিট নিয়ে এক্সপেরিমেন্ট ডিজাইন করাটা রিলেটিভলি সহজ এবং সহজে এটা ক্যারিও করা যায়। সো এই জন্য সার্কিটটা একটু খুঁটিয়ে তোমাদের পড়তে হবে। ঠিক আছে, আমরা তাহলে আগাই। 12 নম্বর কোয়েশ্চেন, আবারও সেই একই পুরনো জিনিস। হাইড্রোজেন পরমাণু n=2 অবস্থা থেকে n=1 অবস্থায় পরিবর্তিত হয়ে একটা ফোটন নির্গত করে। তো ফোটনের এনার্জি কত হবে সেটা তোমাকে ওই বামার ফর্মুলা বলি আমরা। এটা হচ্ছে ভেরি সিম্পল। এনার্জি এন স্টেট হচ্ছে -13.6 eV ডিভাইডেড বাই এন স্কোয়ার। তাহলে এন এর ইনিশিয়াল আর ফাইনাল মান দেওয়া আছে, তুমি তারপর এটা ওয়ার্কআউট করতে পারবা। তো এখন তুমি যদি এনার্জি জানো, এটা কিন্তু ফোটন, তাহলে ফোটনের মোমেন্টাম আর এনার্জি রিলেশন, এটা আইনস্টাইন রিলেশন দিয়ে দেওয়া দেওয়া থাকে। E=P টাইমস সি, মোমেন্টাম টাইমস লাইটের স্পিড। সো তুমি যদি এনার্জি জানো, তাহলে লাইটের স্পিড দিয়ে ভাগ দিলেই তুমি এটা ইমিডিয়েটলি পাবে, এবং আনসার হচ্ছে এ। সেকশন নাম্বার মেনশন করি 2.5, কারণ এটা রিলেটিভিটির সাথে কানেক্টেড, সো রিলেটিভিটি 2.5-এ দেওয়া আছে। এবং এটা একটু খুঁটিয়ে পড়বে, কারণ আমাদের যে এইচএসসি, বিশেষ করে আমি এইচএসসির জন্যই বলছি, এইচএসসি এ লেভেল তো বটেই, যে সিলেবাস দেওয়া আছে সেটা কিন্তু তোমার ক্লাসের বই এটাকে কভার করবে না। আমি এটা দ্ব্যর্থহীনভাবে বলছি। সো তোমাকে একটু কষ্ট করে হলেও, এটা আমি বরাবরই বলি, হ্যারি রেজনি ওয়াকারের বই যেটা আছে এটা থেকে রিলেটিভিটি পড়বে, নট ফ্রম আওয়ার এইচএসসি বুকস। এইচএসসি বইয়ের ভেতর যে লেভেল দেওয়া আছে এটা আন্তর্জাতিক মানের না। এটা বলতেই আমার অনেক সহকর্মী হয়তো রাগ করবেন, কিন্তু যখন আমরা এই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা সবার সামনে তুলে ধরি, তখন এই জিনিসটা সবার সামনে চক্ষুশূলের মতো এসে এটা দাঁড়িয়ে যায়। ঠিক আছে, সো এই পার্টটা যেটা বলছিলাম সেটা শুধুমাত্র এই দুটো পার্ট আছে, এই যে রিলেটিভিটির পার্ট, আর আগে যেটা আলাপ করছিলাম স্ট্রাকচার অফ ম্যাটার, হাইড্রোজেন লাইক অ্যাটমের কি ব্যবহার, সেটাও এখানে আমরা ব্যবহার করেছি। ওকে, তারপর 13 নম্বর কোয়েশ্চেন হচ্ছে আইডিয়াল অ্যাটমিক গ্যাসের যদি কিছু একটা করা হয়, আমার পড়ার দরকার নেই, কিন্তু এটা আইডিয়াল অ্যাটমিক গ্যাস এবং তার উপর হিট দেওয়া হলো কি হলো, এগুলো এরকম জিনিস আছে। এটা হচ্ছে কি ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের মতো, অতএব এটা হচ্ছে 2.7.1। এটা আমি একটু আগে আলাপ করেছি, এই জন্য আমি এটার পেছনে আর বেশি সময় ব্যয় করছি না। ঠিক আছে, আমরা তাহলে প্রায় 2/3 চলে এসেছি। এখন এর পরের প্রবলেমটা হচ্ছে গিয়ে আলোর কণা নিয়ে, না আলোর কণা না, কণা নিয়ে, সরি পড়তে ভুল করেছি। আপেক্ষিক শক্তি দেওয়া আছে, আপেক্ষিক ভরবেগ দেওয়া আছে। ঠিক আছে, সো এই ক্ষেত্রে বলা আছে যে হচ্ছে কণাটার ভর কত। এখন এখানে আপেক্ষিক শক্তি, আপেক্ষিক ভরবেগ শব্দটার প্রয়োজন নাই, এটা এক্স্যাক্টলি বলার জন্য যখন তুমি দেখছো এটা রিলেটিভিস্টিক বলা হচ্ছে, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে এটা আপেক্ষিক শব্দটা এমনিতেই চলে আসে। মানে হচ্ছে এটা 4 ডাইমেনশনাল আমরা চিন্তা করছি। সো এটার জন্য একটা ফর্মুলা আছে যে এনার্জি আর মোমেন্টাম রিলেশন, যে E=P²/2, যেটা আমরা সাধারণত লিখে থাকি, বা ½ mv², সেটা একমাত্র প্রযোজ্য কার কেসে? নন রিলেটিভিস্টিক সিস্টেমের জন্য। সো এটা আলোর বেগের কাছাকাছি যায়, তাহলে সম্পর্কটা হচ্ছে E²/c²=P² + m²c²। এখন এটা যদি তুমি উল্টাও, m² হবে, c=1 ধরে বলছি, E² - P²। তো এটা যদি বসাও, দ্য আনসার উইল বি জাস্ট সিম্পলি বি। ঠিক আছে, তো এটা রিলেটিভিটি কোয়েশ্চেন, সো এটা সেকশন নাম্বার হচ্ছে গিয়ে আমি বলি 2.5। ঠিক আছে, ফাইন। এই কোয়েশ্চেনগুলো সিকোয়েন্সিয়ালি অ্যাকচুয়ালি একইভাবে সুন্দরভাবে সাজানো নাই, কারণ যখন কোয়েশ্চেন সেট করা যায় তখন এইভাবে সাজানো থাকে না। সো বিভিন্ন জায়গা থেকে আসতে পারে, তো আমাদের অনেক সময় একটু কষ্ট হয় ফলো করতে। ওকে, তারপর 15 নম্বর কোয়েশ্চেন, তেমন কিছু কঠিন না এটা। এটা স্ট্যান্ডার্ড সরল স্পন্দিত কম্পন, সিম্পল হারমোনিক অসিলেশন, গতিশক্তি স্থিতিশক্তির সম্পর্ক তোমাদের জানতে হবে।
সেকশন নাম্বার হচ্ছে 2.4.1। এখানে দেওয়া আছে সিলেবাসের ভেতর সিঙ্গেল অসিলেটর, একটা অসিলেটরের জন্য। 16 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ওয়েভের জন্য। ওয়েভ আর অসিলেটরের মধ্যে পার্থক্য হচ্ছে আমরা কোনো একটা ওয়েভকে অনেকগুলো অসিলেটরের কম্বিনেশন হিসেবে চিন্তা করতে পারি, যাই হোক সেটা পয়েন্ট না। 16 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে ওয়েভস এর পার্ট, এই সেকশনটা হচ্ছে 2.4.2। তারপর 17 নম্বর কোয়েশ্চেনটা, এটা আবার আমরা ফেরত যাচ্ছি হচ্ছে কাইনেটিক্সে। এখানে দেওয়া আছে একটা ওয়্যারকে বাঁকিয়ে একটা হাফ সার্কেল, হ্যাঁ, অর্ধবৃত্ত আকারে রাখা আছে। তাহলে ভর কেন্দ্র থেকে তার ভর, সরি, ওটার সেন্টার থেকে, অর্ধ সার্কেল তো, তো তার ব্যাসের সেন্টার থেকে তোমার ভর কেন্দ্রের দূরত্ব কত, এটা ইন্টিগ্রেশন দিয়ে করতে হবে। আমি বলবো ইন্টিগ্রেশন তো আমার এটা লাগে না, আনসার ইজ নো, এটা লাগবে। কারণ এই সিলেবাসের এটা সেকশন নাম্বার হচ্ছে 2.2.2। এটা কত নম্বর কোয়েশ্চেন? 17। আবারও মনে করিয়ে দিই। ঠিক আছে। এরপর আহ একই ধারায়, এটা অবশ্য তোমরা চট করে যারা এইচএসসি সিলেবাস জানো, ইভেন ক্লাস 11-এর ছেলেপুলেও জানবে, সেটা একটা হচ্ছে একটা আনত তল দেওয়া আছে, ঠিক আছে, ইনক্লাইন প্লেন ইংলিশে বলি। সেটা জিনিস কোনো একটা জিনিস গড়িয়ে পড়ছে, সো এটা ঘর্ষণের সাথে সম্পর্কযুক্ত। এবং এটা ওই একই সেকশন 2.2.2 স্ট্যাটিক্স নামে লেখা আছে। কিন্তু এখানে ভেরি ইন্টারেস্টিং, স্ট্যাটিক্সের ভেতরে তুমি সিলেবাসে যদি তাকাও, এখানে দেওয়া আছে টেনশন ফোর্স, স্ট্যাটিক অ্যান্ড কাইনেটিক ফ্রিকশন। ঠিক আছে, তাহলে এইটা স্ট্যাটিক আর কাইনেটিক ফ্রিকশনের দুটোর কম্বিনেশন, উইচ ইজ কোয়েশ্চেন নাম্বার 18। এবং সেকশন নাম্বার রেলেভেন্ট সিলেবাসের পার্ট হচ্ছে 2.2.2। ঠিক আছে। এরপর এটাও আবার অসিলেশনের টু, এটা কোয়েশ্চেন নাম্বার 19। এটা সেকশন নাম্বার হচ্ছে 2.4.1। আমি একটু আগেই বলেছি সেটা কি, সিঙ্গেল অসিলেটর। কোয়েশ্চেনটা হচ্ছে একটা এম ভরের বস্তুকে কে ধ্রুবকের স্প্রিং দিয়ে ঝোলানো হলে এর দোলনকাল হচ্ছে টি। সো এটার ফর্মুলা তোমরা সবাই জানো, টি ইজ ইকুয়াল টু টোয়াইস পাই স্কোয়ার রুট অফ এম বাই কে। ঠিক আছে, তাহলে এখানে শুধু পার্থক্য হচ্ছে যদি আমি নতুন একটা ভর দিচ্ছি তাহলে সেই ক্ষেত্রে দোলনকালের মান দেওয়া আছে, সেটা জাস্ট তোমাকে একটা ক্যালকুলেশন করতে হবে, এটা খুব বেশি কোনো সময় লাগে না। সো অতএব সেকশন নাম্বার হচ্ছে 2.4.1। সো তোমাদের ধৈর্য চ্যুতি ঘটার আগে শেষ কোয়েশ্চেন, এইটা হচ্ছে 20 নম্বর কোয়েশ্চেন এই স্যাম্পল কোয়েশ্চেনের। সেটা হচ্ছে সূর্যের পৃষ্ঠে বিকিরণ তীব্রতা হচ্ছে এত, স্টেফান বোলজম্যান কনস্ট্যান্ট এত। যেই মাত্র স্টেফান বোলজম্যান কনস্ট্যান্ট তুমি দেখেছো, আর কিছু তোমাকে চিন্তা করতে হবে না, তুমি জানো এটা হচ্ছে স্টেফান বোলজম্যান সূত্রের সাথে কানেক্টেড। অর্থাৎ রেডিয়েটেড যে ইন্টেন্সিটি, তার সাথে হচ্ছে টেম্পারেচারের ব্ল্যাক বডির জন্য সূর্যকে আমরা অনেক দূর থেকে, এটা ইনফ্যাক্ট আমার পরিচিত যারা আছেন অ্যাস্ট্রোফিজিসিস্ট, তার প্রত্যেকে এই জিনিসটাই ব্যবহার করেন, যে যদিও তারা কৃষ্ণ বিবরণ, কৃষ্ণ বস্তু না, রেডিয়েট করছে, কিন্তু এর বিহেভিয়ারটা ইজ লাইক, এটা পুরোপুরি একটা কৃষ্ণ বস্তুর মতো। তাহলে এটা T⁴ এবং এটা সিলেবাস 2.7.3 লেখা আছে স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স। কিন্তু স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্সের আন্ডার এটা প্ল্যাঙ্কস ল, প্ল্যাঙ্কের সূত্র আছে, যে সূত্রটা আবার আমাদের সত্যেন বোস অন্যভাবে প্রমাণ করেছিলেন। উইন্স ডিসপ্লেসমেন্ট ল আছে, এটা একটা অ্যাপ্রক্সিমেশন। এবং শেষে আছে স্টেফান বোলজম্যান ল, এটাও হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্সের আন্ডারে 2.7.3। তো এই হচ্ছে গিয়ে আমাদের সিলেবাস এবং হচ্ছে স্যাম্পল কোয়েশ্চেনের মাঝখানে সম্পর্ক। কিন্তু যে জিনিসটা জরুরি তোমাদেরকে, এই স্যাম্পল কোয়েশ্চেন দেখে তুমি তাহলে কিন্তু বুঝতে পারবা না যে তোমার আহ, কত দূর তোমাকে পড়তে হবে। হ্যাঁ, এটা তোমার একটা রাফ আইডিয়া দেবে, কিন্তু যেটা বারবার আমি বলছি খুবই জরুরি, সেটা হচ্ছে এই 4 পাতার সিলেবাসটা, কারণ এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এবং যেহেতু তুমি আলটিমেট গোল হচ্ছে একটা আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে তোমার আম, প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, সেই ক্ষেত্রে তোমার প্রিপারেশন এটার উপর ভিত্তি করেই নিতে হবে। এখন তুমি বলতে পারো যে না, সব তো আমার বইয়ে নাই। হ্যাঁ, কথা সত্যি, কিন্তু আহ, তোমরা এখন একটা খুব ইন্টারেস্টিং একটা যুগে বাস করছো, তোমাদের হাতের মুঠোয় সব কিছু। উইকিপিডিয়া আছে, তুমি তোমাদের অতি পরিচিত বন্ধু চ্যাট জিপিটি রয়েছে, তাকে জিজ্ঞেস করতে পারো, গুগল রয়েছে। সো দুনিয়া যেহেতু তোমার হাতের মুঠোয়, ইউ ক্যান ডু দিস। জাস্ট তোমার হচ্ছে একাগ্রতা, তোমার ইচ্ছা, উৎসাহ, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাথেয়। যাই হোক, তোমাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তোমরা সবাই সাফল্যমণ্ডিত হও। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।